ভারত এগুলো বুঝে, তার জন্য ভারত এ দেখেন না বাংলাদেশ চুলকাইতেছে ভারতকে যুদ্ধে জানে, এখন যুদ্ধে যাওয়া মানে ভারতের অর্থনীতি আঘাত পড়বে। ভারত তো বাংলাদেশকে 7 দিনের মধ্যে আপনাকে সারেন্ডার করাবে, তাই না? এটা ইউক্রেন পান নাই যে চুপচাপ থাকবে, সেটা ভাড়ায় ফেলবে। প্রথমে গিয়ে এখানে পানিপথ দখল করবে। ভাই আমরা সামরিক লোক না, কিন্তু আমাদের কিছু জ্ঞান আছে, ভূগোল জ্ঞান আছে কিছু। প্রথমে গিয়ে ওইখানে চিটাগাংটা দখল করবে ভারত, বলবে বিসমিল্লাহির রহমানির রহিম শুভম শীঘ্রম। প্রথমে চিটাগাং দখল করে নেবে, বন্দর। আর বার্মার সাথে অলরেডি লিঙ্ক করে ফেলছে, বার্মার দিক থেকে কোনো ডিস্টার্ব করবে না। তা আপনি কই যাবেন? আকাশপথে যুদ্ধ বললে আকাশপথে এমনি বন্ধ হয়ে যাবে। কোথায় যাবেন? একেবারে সিপাই করে যাবেন, গাজা না বাজা বাজা হয়ে যাবেন। কিন্তু ভারত কেন যাবে না জানেন? ভারতের যে লসটা হবে, ভারত অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাবে। কারণ এই যে বিনিয়োগ $30 বিলিয়ন খোদ বাংলাদেশে, একটা বিনিয়োগকারী 4 লাখ কোটি টাকা, এরকম তো শত শত বিনিয়োগকারী আসবে। ভারত তো ওই ঝুঁকি নিবে না, সেই জন্য ভারত চুপ থাকবে। ওই যে গল্প বলছিলাম না, আমাদের আরামনগর বাজারে বা রামনগর বাজারে এক লোক ছিল, তার খাদায় খাদায় জমি, তার সাথে ফুটপাতের এক দোকানদারের ঝগড়া লাগছে। সে বলছে যে কাহা তুমি ওরা তো মারামারি করো, থাবড়া মারো না কে দূরে, শালার মাইরে জেলে বাড়াও না কেন? করে যদি মারি হাসপাতাল নিলে আমার টাকা দিতে হবো, আর যদি জেলে পুরি তাহলে আমার বাড়িতে ওর বউ পোলাপান আমার পাল দেবো, তাই আমার গাইল পারতেছে, গাইল পারুক। ভারত এই পলিসি নিয়েছে, বুঝতে পারছেন? আপনি মনে করেন না যে গ্রামে, এই যে গ্রামের মানুষ যে কিছু পলিসি নেয়, এগুলো মনে করেন এগুলো চাণক্য নীতি, সে পড়ে নাই। আপনি পৃথিবীর অনেক নিয়ম অনেক কিছু মানেন যা আপনি পড়েন নাই, কিন্তু হয়তো আপনি প্রাচীন গ্রিকের তথ্য মানতে কথা মানতেছেন, বা দর্শন মানতেছেন, বা ভারতের দর্শন মানতেছেন, বা পারস্য দর্শন মানতেছেন, কোনো না কোনো ভাবে আপনি মানতেছেন, কিন্তু আপনি জানেন না ওটা ওই দর্শনটা মানেন। তো ওই গ্রামের ওই কথাটা চাণক্য নীতির সাথে মিল আছে। কারণ অতি দুর্বলের সাথে তাকে একবার কিক আউট করে, একবার ভ্যানিশ করে দিতে হবে, আর নাহলে কিছু করা যাবে না। তো বাংলাদেশটাকে তো ভ্যানিশ করে দিতে পারবে না ভারত, কারণ 18 কোটি মানুষ ভ্যানিশ করা যাবে না, এগুলো ভাত খাওয়াতে পালতে হবে। তাই সেই ঝুঁকি নিবে না ভারত। আরে মারলেও বিপদ, মানে বাংলাদেশ ভারতের জন্য হয়ে গেছে সূত্রার পাতা। ওরা ধরলেও বিপদ, ও এসে আপনার গায়ে পড়লেও বিপদ। যেমন আমার দেখে মানুষ অনেকে ডরায়, যারা আমার ছোটবেলা থেকে চিনে তারা জানে যে আমাকে বলা হয়তো ফরিদ কিন্তু সূত্রার পাতা। ও যদি ধরে তাও বিপদ, আর তুই যদি ফরিদের ধরস তাও বিপদ। এটা আমার এলাকায় আমার যারা ঘনিষ্ঠ লোক তারা সবাই জানে, এবং বড়রাও জানে আমি ওই জাতের, মানে বুঝছেন তো ওই স্বভাবের। তো এটা ভারত বাংলাদেশ কিনে এই বিপদে আছে। ভারতটা হলো, বাংলাদেশ হলো ভারতের জন্য কলার কাটা, না সে গিলতে পারতেছে, না সে বমি করে দিতে পারতেছে, নইলে এতক্ষণ সোজা করে ফেলতে। তারপরেও ভারত ভদ্র প্রতিবেশী, তাই ঝুঁকি নেয় না। যেটা বলতেছিলাম যে শিরোনাম, $30 বিলিয়ন চলে গেল কোথায়? বাংলাদেশি বংশোদ্ভূত ভারতে। তাই এবার ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি, ভাবির পোলার এখন কেমন লাগে? যাই হোক, নিজের বউ নিজের বোঝ নাকি পাগলেও বোঝে, কিন্তু বাংলাদেশের বাঙ্গুরা এই পেয়ারা পাকিস্তান নিজের বোঝও বোঝে না। মানে ভাইরে ভাই, আমি বাংলাদেশের হিন্দুদের, বাংলাদেশের মুসলমানদের বুঝাইতে বুঝাইতে নিজেই বুঝে গেলাম, এদের বুঝাইতে পারলাম না। বাংলাদেশের হিন্দুদের যেমন ঐক্য করতে পারলাম না, এত গালি দেয় তারপর ঐক্য হয় না, এত সতর্ক করি আর ঐক্য দেয় না, পরে উল্টো আমারই নাকি 2-4 জন গালি দেয়। অবশ্য অনেকে ভালোবাসে। এই যে মুসলমানদের আমি গালি দেয়, মানে ভাই আপনার আমি খারাপ চাইতে হয় না, ভালো চাই। এই যে $30 বিলিয়ন ভারতে চলে গেছে, আপনি জানেন আমি খুব কষ্ট পাইছি, খুব কষ্ট পাইছি যে আমার দেশের বংশোদ্ভূত মানুষ কেন এখানে চলে গেল। এই যে আমি 1 কোটি নিমের গাছ ভারতে রোপণ করব, আমার বাংলাদেশে পারতেছি না, সুযোগ দেয় না, কেউ সুযোগ দেয় না, সাথে সহযোগিতা করে না। আমি টাকা দিব, আমি তারপরও সহযোগিতা পাই না। আর কেউ কেউ আসে ও টাউটি বাট পায়, ওগুলো আমরা বুঝি কে আসছে টাউটি বাট পাড়ির জন্য আমার কাছে, ওগুলো আমরা বুঝি। তারা ভাবছে আমার কাছে টাকার গাছ হয়ে গেছে, টাকা বোধহয় বিদেশে থেকে আমার শত শত কোটি টাকা দিচ্ছে, ওগুলো বোধহয় আমি এগুলো করতেছি। জি না ভাই, আমার একটা মাস্টার প্ল্যান আছে, এটা আপনারা কিছুদিন পরে জানবেন। এটা অর্থনৈতিক কারণে করতেছি, নিমের চারা রোপণ, সেটা ভারতে বাংলাদেশে 2 দেশেই, যাতে আরো কোনো দেশে 4টা দেশে আমরা কাজ করবো, 3-4টা দেশে নিমের চারা রোপণ করতেছি, যাতে এগুলো অর্থকরীর বিষয় হয়, মানুষের সম্পদ হিসেবে পরিণত হয়, সেই জন্য করতেছি। কারণ এগুলো কাঁচামাল, শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হবে। খারাপ লাগে রে ভাই, এই বাংলাদেশের মুসলমানদের এত গালি দেয়, এই আকলেদের বুঝে না। আর ভাই মাদ্রাসার এত দরকার না। ওই যে বাহার ওই যে কুমিল্লার বাহার, যারা আমিও কট্টর সমালোচক, সেই এমপি বাহার বলছে মাদ্রাসার দরকার নাই। রিয়েলি মাদ্রাসার দরকার নাই? টাকলা ফুয়াদ যে আপনাদের বললো স্কুল এত দরকার নাই, বিশ্ববিদ্যালয় দরকার নাই, আপনাদের কারো অনুভূতি চলবে জায়গা নেই। আমি জানি মাদ্রাসা বন্ধ হয়েছে, বাহার বলছেন না, এমপি বাহার না করছেন, বাহার ভাই দরকার নাই, আপনাদের সিট লেগে গেছে। আমিও তো বলি এত মাদ্রাসা তো দরকার নাই ভাই, মাদ্রাসা থেকে তোমার কি কাজ? ভাত পাবা, ওই লিল্লা ঘর পয়দা করবা, আর কচুটা করবা। এত মাদ্রাসা সব এতিমখানা কই থেকে আসে? এতিমখানা স্কুলে তো এতিমখানা নাই। স্কুলে কোনো এতিমখানা দেখছেন আপনি? কটা স্কুলে এতিমখানা আছে? আর সব মাদ্রাসা এতিমখানা। ঘটনা কি? ঘটনাটা কি? আর
কোন শ্রেণীর লোক মাদ্রাসায় পড়ে? মাদ্রাসা থেকে কি ফায়দা হয়? মাদ্রাসা এখানে একমুখী শিক্ষা ব্যবস্থা করতে হবে। এখানে পয়দা করবেন আপনি, শুধু মোল্লাতে আপনি ধুয়ে দিয়ে পানি খাবেন, সঙ্গে পয়দা হবে, এদের ব্যবহার করবে। নির্বাচন আমাকে ব্যবহার করতে পারবেন আপনি? আপনি তো আমাকে কোটি টাকা দিয়েও তো আপনি আমার মারামারিতে নাইতে পারবেন না। দেশপ্রেম আলাদা জিনিস, দেশের জন্য জান দিয়ে দিতে পারি, জান নিতেও পারি, দেশের জন্য, সভ্যতার জন্য, সংস্কৃতির জন্য জান দিতেও পারি, নিতে পারি, সেটা আলাদা বিষয়। কিন্তু আপনি আমাকে ব্যবহার করতে পারবেন না। কিন্তু মোল্লাদের তো ব্যবহার করতে পারে। আর তো নির্বোধ, এই বাংলাদেশে যখন যুদ্ধ হবে সবার আগে মারা যাবে কে? দেখেন বিজেপির সাথে বর্ডারে পাহারা দিতেছে বাংলাদেশের সাধারণ জনগণ, কিরকম যুদ্ধের জজবা হয়েছে। মরবে না পালে পালে, সব পালে পালে মারা যাবে। এদের আগে দিবে এই বিজেপি আর্মি, এদের আগে দিবে। আর্মিরা কিন্তু পালাই চলে যাবে বাংলাদেশের সাথে, যখন যুদ্ধ লাগবে না পালাই চলে যাবে আর্মি, বিডিআর সব পালাই যাবে। বিজেপি মরবে যে আনসার, আর মরবে বাংলাদেশের জনগণ। তখন ভিকটিম কার্ড খেলবে। এই দেশের মানুষ কোনো বুঝাইতে পারে না। আরে ভাই, 18 কোটি মানুষের দেশ, 17 কোটি, আমাদের দেশ একটা নিজেই সুপার মার্কেট, 18 কোটি মানুষের মার্কেট। আর এত ঘনবসতি নাই। মালয়েশিয়ায় যারা মার্কেটিং করে তাদের সাথে আমি শুনেছি, বলছে তোমাদের বাংলাদেশ একটা চমৎকার মার্কেট যে কোনো ব্যবসার জন্য। আমরা তারা বলেছিল তুমি বাংলাদেশের মানুষের বুদ্ধি না, আমাকে বলছে, চাইনিজরা বলছে একটা শিল্প প্রতিষ্ঠান বানাই লইতে হয়, যে কোনো মানুষ শিল্প প্রতিষ্ঠান। আমাদের 64 জেলায় 64 জন বলে যে 1 মাসের মধ্যে 64টা শিল্প প্রতিষ্ঠান তৈরি হতে পারে, প্রতি মাসে হইতে পারে একটা করে। বলছে এত তোমাদের জনগণ, এত তোমাদের কাস্টমার, মানে এটা তাদের ভাষা, আমি এগুলো বুঝি না তাদের হিসাব। মাইক্রো ক্রেডিটের কথা বলে, আমার তো এটা আরো ঢুকে না মাথায়। মাইক্রো ক্রেডিট কেমন লাভ হয় আমার মাথায় ঢুকে না। তাহলে শিল্প প্রতিষ্ঠান কেউ করে না, কেন করে না? কোন এমপি মন্ত্রীকে আপনি জিজ্ঞেস করছেন আমার এলাকায় কেন প্রতিষ্ঠান নাই? 300 এমপি ভাই, তারা ভোট দেন, চাকরি নিতে যান বোকা চোদার মতো। একবারে বলছেন এমপি সাহেব আমার এলাকা, আমার কোনো দাবি নাই, ভোট দিব আপনাকে, আমি চাই আপনি এখানে প্রতিষ্ঠান করবেন? বলছেন কোনোদিন এমপি কে গিয়ে? আমাদের সরিষাবাড়ির কথাই বলি, এখন আমাদের যিনি এমপি হয়েছেন ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার ভাতিজা শামীম তালুকদার, শামীম ভাই, কবে গিয়ে আপনি বলছেন যে ভাই আমার একটা শিল্প প্রতিষ্ঠান চাই? একজন লোক বলে না, আমি খোঁজ নিয়েছি। মির্জা আজম ভাই মন্ত্রী ছিলেন, এমপি 7 বারের, কয়জন জামালপুর জেলার লোক গিয়ে বলছে আমার একটা প্রতিষ্ঠান চাই? বরং আমার এলাকার প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়েছে সরিষাবাড়িতে, তিনি তখন ক্ষমতায়, মানে যেমন এমপি মন্ত্রী। আমি বলছি চলেন ভাই আমরা 100 জন লোক যাই মির্জা আজম ভাইয়ের কাছে, এয়ার জুট মিল যেন বন্ধ না হয়, এটা যেন প্রতিষ্ঠান হয়। একটা লোক খুঁজে পাইনি, একটা লোক খুঁজে পাইনি আমি, একটা লোকও পাইনি। বরং ছাত্রলীগের পোলাপান আমার কি বলছে জানেন, জামালপুর জেলার কেউ বলছে, সবাই না, বলছে না ভাই আবাসিক প্রতিষ্ঠানের দরকার উন্নতির জন্য। কত বড় গাধা হইলেই কেবল এই কথাটা বলে। আরে ভাই তোমার এলাকায় যদি শিল্প প্রতিষ্ঠান হয়, আবাসিক এলাকা তো এমনিই হবে। আরে ভাই তুমি যখন বাচ্চা পেটে যখন বাচ্চা দেবে তো পয়দা তো এমনি হবে। যখন আপনি শিল্প প্রতিষ্ঠান করেন আবাসিক এলাকা অটোমেটিক্যালি হয়ে যাবে। এটা একবারও কেউ ভাবনা, কেউ যায় নাই মির্জা আজমের কাছে, মির্জা আজম ভাইয়ের কাছে কেউ যায় নাই। আমি সাক্ষী, আমি জানি সবাই চাকরির জন্য যায়, জমি দখলের জন্য। কত এমপির কাছে গিয়ে দেখি জমি দখল করবে, ভুয়া দলিল এমপির কাছে গেছে। এরকম আমি শত শত ঘটনার সাক্ষী। এই গত 30 বছর আমি অন্তত শত শত ঘটনার সাক্ষী, জমি দখলের জন্য এমপির কাছে যায়। আর এবার ড্রাগ বিক্রি করবে, মদ গাঁজা পেন্সিল বিক্রি করবে, এমপির সাথে গেলে আলাপ করতে যায়। কিন্তু একটা লোকও যায় নাই কোনোদিন। আমি শেখপুর দায়িত্ব নিয়ে বললাম জামালপুরের, অন্য জেলার কথা বলতে পারবো না। তো এক ভাতের টিপ দিলে সব ভাতের খোঁজ পাওয়া যায় 64 জেলার। আমার জেলায় একটা লোক কোনোদিন যায়নি, এমনকি যারা ভুক্তভোগী তারা যায়নি কোনোদিন যে আমারে একটা শিল্প প্রতিষ্ঠান করেন, কেউ যায় না। বা একটা মেডিকেল কলেজ করেন, কেউ যায় না, কেউ যায় না। বা একটা আপনার ডিপ্লোমা কলেজ করেন, যায় না। কারিগরি বিদ্যালয় করেন, এই সমস্ত ভুয়া কারিগরি না ভাই। ওই বাংলাদেশে যেগুলো বেঙ্গে ছাতার মতো হয়েছিল কমি মাদ্রাসা আর ওই কারিগরি স্কুল একই কথা, ওগুলো কোনো কাজই নেই, ভ্যালুলেস। কমি মাদ্রাসা যেমন ভ্যালুলেস, ওই কারিগরি বিদ্যালয় কিচ্ছু শিখে না, জিরো। অরিজিনাল যেগুলো সেগুলো করে না। আপনি নার্সিং কলেজ খোলেন, বাংলাদেশে 10টা নার্সিং কলেজ খোলা যাবে যেগুলো আপনি সেখানে করাইতে পারেন, কিন্তু করবে না, ভালো কাজ একটাও করবে না কেউ। বানাবে কি প্রাইভেট হসপিটাল, আর কিভাবে পাবলিকের টাকা মেরে খাবে, কিভাবে লাশটাকে রেখে 3 দিন রেখে বিল করবে, আর গেলে শুধু সিজার, এগুলো ব্যবসা করার আছে। ক্রিয়েটিভ কোনো কিছু নেই। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। বিনিয়োগের পরিবেশ না হলে কোনো দেশ চলতে পারে না। বাংলাদেশ দুর্ভিক্ষের মুখোমুখি এই জন্য হবে, বিনিয়োগের পরিবেশ না। বাংলাদেশে বিনিয়োগ চলে, খুব খারাপ লেগেছে আমার। আপনার খারাপ লাগে নাই? বাংলাদেশি হিসেবে আপনার খারাপ লাগে নাই? যদি আপনি বাংলাদেশি হন, যে $30 বিলিয়ন ভারতে চলে গেল, আপনার খারাপ লাগে নাই? লাগার কথা তো, কিন্তু এই খারাপ কেন একবার বুঝতে পারছেন? আমাকে ভারতে নিম চারা রোপণের
জন্য সবাই সবাই কখন কখন কি করতে হবে বলেন, কি করতে হবে বলে। বাংলাদেশে তো এভাবে বলে না, বলে বাংলাদেশেও বলে কম। ব্যবসার পরিবেশ দিতে হবে, নিজেরা হেল্পফুল হইতে। সারা পৃথিবীতে আমি যদি কালকে শ্রীলঙ্কাতে, নেপালে, ভুটানে বলি যে আমি হাসপাতাল করবো, জায়গা দেন, মাগনা জায়গা দিয়ে দিবে। আর বাংলাদেশে টাকা দিয়ে আপনি জায়গা পাবেন না। ভারতে যদি বলেন আমি একটা হাসপাতাল করবো, সরকার মাগনা জায়গা দিয়ে দিবে, রাজ্য মাগনা জায়গা দিয়ে, কেউ না দিলে ব্যক্তিগতভাবে মাগনা জায়গা দিয়ে দিবে। আপনি জানেন আমি আমার জামালপুরে ময়মনসিংহে জমি খুঁজে পাইনি টাকা দিয়ে। আমার এই বেনাবলে বলেছিল কত বিঘা জমি লাগবে, আসেন আপনি করেন, মাগনা জমি দিয়ে দিব। এটা আমি 7-8 বছর আগের কথা বলতেছি। কিন্তু আমাদের বাংলাদেশে পাওয়া যায় না। এটা বিনিয়োগের পরিবেশ করেন, নইলে এই দেশ কি করতে হবে? বিনিয়োগের পরিবেশ করতে হবে, রাজনৈতিক স্থিতিশীলতা আনতে হবে, নাহলে এই দেশ এবং অর্থনীতি একবারে ডুবে যাবে। চেন্নাই বসে আছে, চেন্নাই শুধু কামলা দিতে যায় না বাংলাদেশিরা, কিন্তু এই যেমন গালাগালি করে যে বাংলাদেশিরা কামলা দিতে যায়, কাজের বেটি না ভাই, ধনী মানুষও আছে, তারা বিনিয়োগ করতেছে। আপনি জানেন সেটা বৈধভাবে অবৈধভাবে বিনিয়োগ করে। চেন্নাই, মুম্বাইও বিনিয়োগ করতেছে, তারা সাউথেও তারা বিনিয়োগ করতেছে। সিনেমাতে 100 জন, মিনিমাম 100 জন, বাংলাদেশে 100 জন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এখানে বিনিয়োগ, মানে শিল্প ব্যবসা মেরে খেয়ে এই ব্যবসায় নামছে, বুঝবেনই না তারা বিনিয়োগ করতেছে। এরকম বিনিয়োগের ধর্ম কি, অর্থের ধর্ম কি, পানির ধর্ম কি, সে নিচে যাবে। কিন্তু আমার বাসায় উল্টা, কিন্তু আমার বাসায় আমি বুঝি না, মোটর নাই, কিছু নাই, পানি কেমনে উপরে ওটা জানি না, মেকানিজম বুঝি না। এখানেও কোনো মেকানিজম আছে, আমার বাসায় কি এটা আমি জানি না। আমার বাসায় মোটর কিন্তু নাই, কারেন্ট চলে না, এমনি চলে। পানির ধর্ম শুনছি নিচে যায়, এটা উপরে যায়, কেমনে যেন যায় আমি জানি না। এর মধ্যেও কোনো মেকানিজম আছে হয়তো আমি জানি না। পানির ধর্ম যেমন নিচে যায়, বিনিয়োগের ধর্ম যেখানে বিনিয়োগ ফিরে আসবে সেখানে যায়। যেখানে যুদ্ধ চলে সেখানে কেউ যুদ্ধ বাজারে বিনিয়োগ করবে, আর কেউ না। এই যে যুদ্ধের ভাব দেখতেছেন না, এগুলো বিনিয়োগ করে, এটা বিনিয়োগ। যুদ্ধ একটা ব্যবসা রে ভাই, আপনি চাইলেও যুদ্ধ থামাইতে পারবেন না। এই পুরোনো অস্ত্র কোথায় বিক্রি করে? মনে করেন 20 বছর আগে আমেরিকা, জার্মান, রাশিয়া, ফ্রান্স, ভারত, চায়না, অস্ট্রেলিয়া, ফ্রান্স, এরা বানাইছে না বিভিন্ন দেশ। এই অস্ত্রগুলো কাজে খাটাইতে হবে না? কাজে খাটাইতেছে, যুদ্ধ তো লাগাইতে হবে। যুদ্ধ কিন্তু ভাই আপনি আমি চাইলেও হবে না। পুরানো জিনিসগুলো ফালাই দিতে হবে না, নষ্ট করতে হবে না, নতুন কিছু বানাইতে হবে না। পৃথিবীতে মানুষই একমাত্র আজব প্রাণী যে নিজেদের হত্যা করার জন্যে তারা অস্ত্র বানায়, তাই না? কি অদ্ভুত না এই বিষয়টা? এই সহজ বিষয়টা কেউ বলে না, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগুলো শিখে না। যাই হোক, যেটা বলতেছিলাম, বিনিয়োগের পরিবেশ দিতে হবে। বিনিয়োগের পরিবেশ, আপনি দেখেন দুবাইয়ে বিনিয়োগের পরিবেশ ছিল, দুবাই মানুষ বিনিয়োগ করছে। ইসরায়েল, পৃথিবীর বড় বড় কোম্পানি, সবগুলোর কোম্পানির অফিস ওইখানে আছে, আপনি জানেন? কারণ ওখানে বিনিয়োগের পরিবেশ আছে, তাই সেখানে চলে যায়। আপনি মনে করেন না যে আমেরিকা মানুষ এত কেন যায়? বিনিয়োগের পরিবেশ আছে। ইংল্যান্ড কেন চলে যায়? বিনিয়োগের পরিবেশ আছে। এই দেশের মানুষ টাকা চুরি করে কেন ইউরোপ, আমেরিকা, কানাডা যায়? কারণ সেখানে নিরাপদ আছে। কেন চলে যায়? মানুষ তো পাকিস্তান যায় না, মানুষ তো আফগানিস্তান যায় না, যায় এমনকি মুসলমানরা সৌদি আরবেও যায় না, এমনকি মুসলমান জর্ডান, দুবাইয়ে যায় না। কোথায় যায়? আমেরিকা, ইউরোপ বিনিয়োগ করে। এখানে টাকা মেরে কি করে এরা? লুটেরা, কোনো সন্দেহ নাই। বিনিয়োগ এখানে কেন? আপনি কি জানেন যে বাংলাদেশের কতজন মানুষ ঢাকায় বসে আমেরিকাতে বাড়ি কিনে? এমন না যে দুর্নীতিবাজ শুধু না, তা না, সাধারণ মানুষও বাড়ি কিনে। এটা জানেন? জানেনই না। বাংলাদেশে বসে তারা আমেরিকাতে বাড়ি কিনে, ফ্ল্যাট কিনে, বাড়ি কিনে। এটা আমি জানতাম না। কোনো একটা কারণে গিয়ে খুঁজতে গিয়ে আশ্চর্য হয়ে গেছি। হ্যাঁ, সব জায়গাতেই আছে মানুষের ধর্ম বিনিয়োগ, সেখানে যায় যেখানে তার বিনিয়োগের নিশ্চয়। যেমন দুবাই থেকে এখন সব পালাচ্ছে, কারণ যুদ্ধ বেজে গেছে, দুবাই আক্রমণ হয়েছে, অনেক বিনিয়োগ। আপনি কি জানেন দুবাইয়ের হাজার হাজার বিনিয়োগকারী পালায় চলে গেছে যখন ইরান হামলা করছে? কাতারের বিনিয়োগকারী চলে যাচ্ছে, জর্ডানের বিনিয়োগকারী চলে যাচ্ছে কেন? কারণ তারা দেখছে যে না, দুবাইয়ের আগে মনে করেছিল নিরাপদ, তা নিরাপদ না। ওইখানে আরেক গেম চলতেছে। যাই হোক, ভারতের কাছে মানুষ কেন আসে? কারণ ভারত একটা রাজনৈতিকভাবে স্থিতিশীল, যে ভারতের সামরিক শাসনে আসবে না। ভারতে যদি কোনো গন্ডগোল হয়, প্রটেস্ট হয়, 3 দিনের মধ্যে থেমে যাবে, বা 5 দিনে থেমে, বা 1 মাসে থেমে যাবে। কিন্তু বাংলাদেশ অনিশ্চিত। ওই যে অনেকে মনে হয় পাকিস্তান ভারতে হামলা করেছে, বিভিন্ন সময় দেখেন জঙ্গি হামলা করে। এটা শুধু মৌলবাদী হামলা না, এটার কারণ হলো, ভারতের উপর হামলা করার কারণ হলো বিশ্বকে দেখানো যে ভারতে কিন্তু বিনিয়োগ করা যাবে না, ভারতের অবস্থা ভালো না, এই জন্য হামলা করে। আপনারা মনে করেন না এটা ধর্মের ব্যবসা?
একটু না। ভারত যদি এত ধর্ম, পাকিস্তান যদি এত ধর্ম ব্যবসা করতো, তাহলে ভারতের মুসলমানটাকে নিয়ে যায় না কেন? 47 সালে তারা নিয়ে যায় নাই। বাংলাদেশও তাই। দেখেন না, নিজের 1 কোটি মানুষ ভারতে বসে আছে, একজনও নেয় না। রাজনীতি ধর্ম কিচ্ছু নাহলে বোকাস, মিথ্যা কথা, বউ গাছ বউ, ঠাড়া ভরা মিশা থাকলে। ওই যে ভারতের সঙ্গে হামলা দেখেন না, প্রত্যেকটা হামলার পিছনে ওই যে বলছে না, ভারতের ডিস্টার্ব করবে, তারা ক্ষত বিক্ষত করবে, হাজার ভাবে হাজার রকম ক্ষত বিক্ষত করবে। তাদের পলিসি পাকিস্তানের উদ্দেশ্য হলো অর্থনীতি ধ্বংস করা। কারণ যুদ্ধ করলে সেখানে মানুষ বিনিয়োগ করবে না। ওই যে পাকিস্তানে ওই 2 দিন পর দেখবেন বোমা মারতেছে, গাড়ি উড়ে যাচ্ছে, উদ্দেশ্য শুধু পাকিস্তানকে অস্থিতিশীল করে না, পাকিস্তান যাতে বিনিয়োগ কেউ না আসে। আপনি দেখেন ভারত চায়না সিপ্যাক করতেছিল, বন্ধ হয়ে গেছে। বেলুচিস্তানের মারামারিতে বন্ধ হয়ে গেছে। পাকিস্তান কেউ বিনিয়োগ করে না। একমাত্র একটা রাষ্ট্র, সে হলো চীন, এখন সেও বন্ধ করে দিচ্ছে, কেউ বিনিয়োগ করে না। তার জন্য তো পাকিস্তান ভিখারিস্তানে পরিণত হয়েছে, বাংলাদেশ ওই দিকে যাচ্ছে। ভারত ওই যে কিছুদিন আগে হামলা দেখলেন না, কাশ্মীরের একটা জায়গায় পুলওয়ামা হামলা, এটা ছিল শুধুমাত্র ধর্মীয় কারণ না। সামনে দেখেছেন ধর্ম, যে মানুষের কালেমা পর, পায়জামা খোল, তোর আগা দেখি ঠিক আছে কিনা, তাই না? এগুলো চেক করছে না? এগুলো অন্য মূল উদ্দেশ্য হলো ভারতকে অস্থিতিশীল করা, পৃথিবীকে দেখানো এই যে দেখো এদের রাজনীতি, ওখানে যাতে ওখানে পর্যটক না যায়, পাশাপাশি অর্থনীতি যাতে ধ্বংস করা যায়, এই জন্য এগুলো করে। শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য না, কারণ ভারতের সাথে কোনোদিনও যুদ্ধ করে পারবে না পাকিস্তান। কেন? এত মুরদ, এত কিছু পারে, এত জজবা, এত পারে, যুদ্ধে যায় না কেন পাকিস্তান ভারতের সাথে? কারণ যুদ্ধে গেলে তো যুদ্ধ শেষ। যুদ্ধ আপনি 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর করুন, তারপর তো শেষ হয়ে যাবে। হয় আপনি ধ্বংস হয়ে যাবেন, নাহলে ভারত ধ্বংস হবে, অথবা কেউ মীমাংসা করে দিবে। কিন্তু ডিস্টার্ব করতে হবে, ডিস্টার্ব করলে বিনিয়োগ করবে না।